জঙ্গিবাদের মদতদাতা উস্কানিদাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশি হত্যার নিন্দা। 4 বছরেও রামু বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনার বিচার শেষ হয়নি। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। খাদ্যাভ্যাস সহ নানা কারণে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগীর সংখ্যা। ঝুঁকিতে অন্তত 20% মানুষ। প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে ভয়াবহ জট। জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আমদানি রপ্তানিতে স্থবিরতা। এবং ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হল 9/11 বিল। যুক্তরাষ্ট্রে কোনো দেশের নাগরিক হামলা চালালে মামলা করা যাবে সে দেশের বিরুদ্ধে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গে তাদের মদতদাতা ও উস্কানিদাতাদেরও বিচার করা হবে। প্রধানমন্ত্রীকে 70তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন রিজ কার্লটন হোটেলে সমবেত হন ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি। 81 সালে দেশে ফেরার পর এই প্রথম কিছুটা অবকাশ পেয়েছেন তিনি। দলের দুর্দিনে ভূমিকা রাখায় এ সময় প্রবাসীদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচেতন, কোথাও কিছু হলে জনগণই আমাদের জানিয়ে দিচ্ছে। যাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে, জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়ে গেল। কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধবিহার এবং বসতিতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের নারকীয় ঘটনার। কিন্তু কোনো মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ উঠেছে, হুমকির কারণে সাক্ষী দিচ্ছেন না অনেকেই। সরকারি কৌঁসুলি ঘটনার সত্যতা স্বীকার করে জানালেন, নতুন করে তদন্ত করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 29 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ট্যাগকে কেন্দ্র করে রামুতে সংগঠিত হয় ভয়াবহ ঘটনা। পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধ ধর্মের 12টি বিহার ও শতাধিক বসতবাড়ি। একইভাবে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটে। ঘটনার 1 বছরের মধ্যে সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্নির্মাণ করা হয় নতুন কারুকাজে বিহার ও বসতিগুলো। কিন্তু ঘটনার 4 বছর পর মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সবার মধ্যে রয়েছে চরম অসন্তুষ্টি। মামলাগুলোর যে অপরাধীগুলো ছিল, যারা অপরাধী ছিল তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। আমরা মামলা কার্যক্রম নিয়ে কোনো সন্তুষ্ট নেই। এখনো পর্যন্ত আমরা কোনো বিচারে পাইনি। বিচারের যে কার্যক্রম যে কতটুকু অগ্রগতি সেটা আমরা জানি না। বৌদ্ধ সম্প্রদায়ের একটা দাবি, আমরা সুষ্ঠু বিচারটা চাই, আসল অপরাধীর বিচার চাই। স্থানীয় ধর্মীয় গুরু জানালেন, ঘটনায় জড়িতরা আইনের আওতায় না আসায় সাক্ষীরা সাক্ষ্য দিতে নিরাপদ মনে করছেন না। প্রশাসন সাক্ষীদের নিরাপত্তা দিবেন, কিন্তু এরপরও কিন্তু তারা নিজেদের মতো করে ভাবছে এই দীর্ঘসূত্রিতার কারণে। তবে সরকারি কৌঁসুলি জানালেন, হুমকির কারণে কিছু সাক্ষী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, তাই নতুন করে তদন্ত করা হচ্ছে। অনেক সাক্ষীরা সঠিকভাবে সাক্ষী দিচ্ছে না এবং তারা আসামিদেরকে বই পাচ্ছে, জামাত শিবিরের লোকজনদেরকে এরা বই পাচ্ছে, যার কারণে মামলাগুলো আমরা আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দিয়েছি। বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে দায়ের করা 18টি মামলায় মোট 15,000 আসামি দেখানো হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। খাদ্যাভ্যাসে পরিবর্তন, মদ্যপান, ধূমপান ও শারীরিক পরিশ্রম কমিয়ে দেওয়া সহ নানা কারণে দেশে বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ব্যয়বহুল হওয়ায় ও সব জায়গায় এই রোগের চিকিৎসা সুবিধা না থাকায় মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যায়। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, দেশে শতকরা কমপক্ষে 20% লোক হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সচেতনতা বাড়িয়ে রোগটি প্রতিরোধের পরামর্শ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান খবির।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এছাড়াও সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের হৃদরোগ ইউনিটে চিকিৎসা নেন অনেক রোগী। হার্ট পরীক্ষা করছি 2005 সালে আমি সিগারেট মানে সেটি দিয়েছি। তার আগে যখন সিগারেট পান করতাম তখন হার্টে ব্যথা করতো। আমার বাবা হার্ট স্ট্রোক করছে, প্রথমে সোনামুড়ি গেছে, ওইখান থেকে মাঝদি গেছে, মাঝদি থেকে ঢাকা পাঠাবে। চিকিৎসকরা জানান তেল চর্বিজাত ও সংরক্ষণ করা খাবার গ্রহণ করছেন অনেকেই। গ্রাম শহর সব জায়গার জীবনযাত্রায় খেলাধুলা সহ কায়িক পরিশ্রমের পরিমাণও কমছে। এসব ছাড়াও ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলেও প্রকোপ বাড়ছে এ রোগের। শতকরা প্রায় 20 থেকে 25 জনের হাই ব্লাড প্রেশার আছে। জন্মগতভাবে যে হৃদরোগগুলো হয় সেগুলো সাধারণত বাচ্চাদের হয়। হৃদরোগের কারণ ভিন্ন এবং বয়সের ভিন্নতায় ভিন্ন কারণ হয়ে থাকে। গবেষকরা জানান গত কয়েক বছরে বাতজ্বরজনিত হৃদরোগে মৃত্যুর হার কমলেও অন্যান্য কারণে হৃদরোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে, যাদের অনেকে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাংলাদেশে মৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সুতরাং এটা এক পর্যায়ে বলা যায় মোটামুটি ভয়াবহ পর্যায়ে আছে। কর্তৃপক্ষ জানান রাজধানীর বিশেষায়িত হাসপাতালের উপর চাপ কমাতে জেলা হাসপাতালে নতুন ইউনিট চালু সহ উপজেলা হাসপাতালেও হৃদরোগের চিকিৎসক নিয়োগ নেওয়া হয়েছে আরো কিছু পদক্ষেপ। যেহেতু 414টা বেড, রোগীদেরকে জামায়া ধরে রাখা যায় না আর কি, তারপরেও রাখি আমরা। কেবিন আছেন আমাদের, আমি একটা 1000 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছি আর কি। তো এটা যদি আমরা একনাকে পাশ করাই ফেলতে পারি তাহলে আমার এই 15 তলা বিল্ডিং হইয়া সমস্ত কিছু আরো ওয়েল ইকুইপড পাবলিকে আরো বেনিফিট পাবে। ঢাকা মেডিকেল কলেজে সার্জারি ওপেন করতে বলছে, আমি তো এই বছর না পারলে আগামী বছর যদি আমরা পারবো আশা করি। আর মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বারবার পদক্ষেপ নিয়েও হকার মুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা করে যাচ্ছেন হকাররা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। এবং ইলিশ সংরক্ষণে তীব্র বরফ সংকট ভোলার মনপুরায়। বিপাকে ব্যবসায়ীরা, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ইলিশ শিকারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের জানাজা মহাখালী ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় মহাখালী ডিওএইচএসে দেশে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিশিষ্ট রাজনীতিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ঢাকা ও গাজীপুরে তার একাধিক জানাজা শেষে শুক্রবার তার দাফন করার কথা রয়েছে। গত মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা হান্নান শাহ। সিঙ্গাপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তিনি 1983 সালে বিএনপিতে যোগ দেন এবং 1991 সালে বিএনপি সরকারের পাটমন্ত্রী ছিলেন। জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনা ও রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরেন জানাজায় অংশ নেয়া বিশিষ্টজনরা। আমরা এক স্কুলের ছাত্র, তারপর একসঙ্গে বহুদিন রাজনীতি করেছি। আর উনি একজন অত্যন্ত সত্যবাদী, সাহসী, ধর্মভীরু মানুষ ছিলেন। একজন চৌকস অফিসার হিসাবে সামরিক বাহিনীতে ওনার বেশ ভালো পরিচিত ছিল। রাজনীতিতে আমার মনে হয় যে উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং উনি সত্যি কথা বলতেন সবসময়। এবং রাজনীতিবিদ হিসাবে ওনার একটা পারিবারিক ঐতিহ্য ছিল। ওনার যে সাহসিকতা গণতন্ত্র পুনরুদ্ধারে তার প্রমাণ 1-11। তখন এই সামরিক জান্তার বিরুদ্ধে কথা বলার বিএনপিতে কোনো লোক ছিল না। এই মুহূর্তে যে শূন্যতা বিএনপির, সেই শূন্যতাটা পূরণ করা আমাদের পক্ষে বড় কঠিন হবে। চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের পাশাপাশি প্রাইম মুভার ধর্মঘটের কবলে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয় নেমে এসেছে। বন্দর যেমন কোনো কন্টেইনার ডেলিভারি দিতে পারছে না, তেমনি রপ্তানিযোগ্য কন্টেইনারও গ্রহণ করতে পারছে না। এই অবস্থায় ধারণ ক্ষমতার বেশি কন্টেইনার জমে গেছে বন্দরে। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় গত 2 দিনে তৈরি পোশাক খাতের ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। শত চেষ্টা করেও গত 4 মাস ধরে কন্টেইনার জট থেকে মুক্তি পাচ্ছে না দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। একের পর এক জটিলতা ভর করছে বন্দরের উপর। 7 দিনের টানা ঈদের বন্দর পর এবার কন্টেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করেছে। 36,000 ধারণ ক্ষমতার এই বন্দরে সবশেষ তথ্য অনুযায়ী কন্টেইনার রয়েছে প্রায় 38,000। গত কয়েকদিনে প্রাইম মুভারের এই যে ধর্মঘট চলছে, যার ফলে আমাদের ইম্পোর্ট কন্টেইনারের সংখ্যা বন্দরের ভিতরে
ক্রমান্বয়ে দিনে দিনে বাড়ছে। খালি কন্টেনারটাও আমাদের যেটি অফ ডকে চলে যাওয়ার কথা সেটিও এখানে থেকে যাচ্ছে। তার মানে পুরো কন্টেনারের নামানো উঠানো দুটি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে এবং এর ফলে যারা আমদানিকারক তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটের কারণে গত দুদিনে 1237টি কন্টেনার রেখে বন্দর ত্যাগ করে 6টি জাহাজ। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি এতে অন্তত 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এক্সপোর্টের সাথে যেটা আমরা চিন্তা করি সবসময় ফরেন কারেন্সি আর্ন করবো, ন্যাশনাল ইকোনমিতে এটার উপরে একটা এফেক্ট করবে। তাই আমার মনে হয় এটা ইমিডিয়েট এই জিনিসটা যদি সলভ না করে বসে আমরা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে ধর্মঘট অব্যাহত থাকলে আগামী একদিনের মধ্যে বন্দরের জেটিতে জাহাজ বেড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা শিপিং এজেন্টদের। বন্দরে যদি এই পরিস্থিতি চলতে থাকে কোনো কন্টেইনার নামানো যাবে না, তাহলে আমাদের জাহাজগুলো দাঁড়িয়ে থাকবে এবং কন্টেইনার নামাতে পারবে না এবং আমাদেরকে দৈনিক 10 থেকে 15,000 ড্যামেজ গুনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনারবাহী 47টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট আইসিডি মুখী 3750টি আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ডে এবং রপ্তানি পণ্যবাহী 5720টি কন্টেইনার আইসিডিতে পড়ে আছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কোনো কোনো ফুটপাত হকার মুক্ত করা গেলেও গুলিস্তান, নিউ মার্কেট, ফার্মগেট সহ বিভিন্ন স্থানে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। বিকল্প ব্যবস্থা হওয়ার আগে কোনো মতেই ফুটপাত ছাড়তে রাজি নয় এসব এলাকার হকাররা। অথচ ফুটপাত ছাড়িয়ে রাস্তায় দোকান বসানোর কারণে যানজট আরও বাড়ছে। এদিকে সিটি কর্পোরেশন বলছে পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে সরতেই হবে হকারদের। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর গুলিস্তান থেকে হকারদের সরাতে বেশ কয়েকবারই চেষ্টা করেছে সিটি কর্পোরেশন। তবে কয়েকবারের উচ্ছেদ অভিযান, সংঘর্ষ, পুলিশের হুঙ্কার এসব কিছুর মধ্যেই বহাল তবিয়তে ফুটপাতের দখল ধরে রেখেছে হকাররা। গুলিস্তানের মতো একই অবস্থা রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও, যেখানে ফুটপাত দখলের কারণে রাস্তা ছোট হয়ে যানজট নিত্যদিনের ব্যাপার। পায়ে হাঁটা মানুষের জন্যই তৈরি করা হয়েছে এসব ফুটপাত, কিন্তু ফুটপাতগুলো দখল করে হকারদের এসব দোকানের কারণে পায়ে হাঁটাই যেন দায় সাধারণ মানুষের। তবে মাঝখানে ফুটপাত থেকে হকারদের এসব দোকান উচ্ছেদে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদের পরপরই আবারও তা ফিরে আসে আগের চেহারায়। তবে নাগরিক দুর্ভোগ ঘটলেও বিকল্প না থাকায় ফুটপাত ছাড়তে ইচ্ছুক নয় হকাররা। এখন আমরা অনেক টাকা ব্যবসা জানা খাটাইছি, আমাদের সমস্যা এখানে। সরকারের বলতে হবে যে আমাকে অন্য কোনো ব্যবস্থা করার জন্য, নাহলে আমরা খাবো কিভাবে। এর মধ্যে রাজধানীর নতুন নতুন এলাকায় ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসছেন ভাসমান দোকানিরা। আর সুযোগ বুঝে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করে নিচ্ছে একটি চক্র। মাসে 600 টাকা, ঠিক আছে, আর যারা দোকান পাহারা দেয় ওগুলো দিতে হয় 200 করে। মাসে 600 যেটা ওইটা কারণে ওইটা হইতেছে ওটা কারালো, এটা কইতে পারি না। প্রতিদিন 500 করে দিতে হয়। টাকাগুলো এখানে নেতা আছে ওরা নেয়। যে কোনো জায়গায় দাঁড়ালে একটু এই খরচটা লাগেই, 150 টাকা একজনের দেওয়া লাগেই। তবে হকারদের রুটি রুজির ব্যাপারটি বিবেচনার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে শেষ পর্যন্ত রাস্তা থেকে সরতেই হবে হকারদের। যারা পথচারী তাদেরও একটা চলাচলের সুবিধা থাকে। আবার হকারদের জন্য আমরাও চেষ্টা করছি, তাদের একটা পরিসংখ্যান আমরা ইতিমধ্যে নিচ্ছি, তাদের ছবি, ভোটার আইডি কার্ড, যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়। হকার সমিতিগুলোর হিসেবে রাজধানীতে হকারের সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে ফুটপাতে বসেন 1.5 লাখ আর রাস্তায় দোকানদারি করেন 25,000 হকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ময়মনসিংহের ত্রিশালে শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হচ্ছে গাছের চারা। সবুজ পরিবেশ গড়তে ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে উৎসবের আমেজ। ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় প্রতিদিন 1 থেকে 1.5 মেট্রিক টন ইলিশ ধরা পড়ছে। তবে মাছ সংরক্ষণে পর্যাপ্ত বরফ না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে 3-4 গুণ বেশি দামে খুলনা, সাতক্ষীরা সহ দূর দূরান্ত থেকে বরফ সংগ্রহ করছেন। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ইলিশ শিকারীরা, আর ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইলিশ ধরা পড়ছে ভোলার নদ নদীগুলোতে। শুধু মনপুরা উপজেলায় প্রতিদিন প্রায় 2 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এই বিপুল পরিমাণ ইলিশ মোকামে পাঠানো ও সংরক্ষণের জন্য প্রতিদিন প্রায় 3000 ক্যান বরফের প্রয়োজন।
কিন্তু উপজেলা সদরের একমাত্র বরফ কলে 300 থেকে 400 ক্যান বরফ উৎপাদন হচ্ছে। ফলে ব্যবসায়ীদের বাকি বরফের চাহিদা পূরণে দূর দূরান্ত থেকে 200 টাকার ক্যান কিনতে হচ্ছে 1000 টাকায়। এতে বরফের অভাবে হাজিরহাট ও রামনেওয়াজ ঘাটে পরপর 2 দিন ইলিশ নষ্ট হয়ে গেছে। আমরা তো সিজনে অনেক সময় 200-300 টাকা বরফ কিনি, এবারও আমরা 1000-1200 টাকা দিয়েও কিনতে হয় অনেক সময়, তারপরে পাচ্ছি না আমরা। বরফের জন্য আমাদের প্রচুর মাছ, এবার আমরা এই গাড়ি আমাদের প্রচুর মাছ পড়ছে গেছে, অনেক পার্টিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরফের অভাবে মাছ বিক্রি করতে না, ঢাকা মাছ পাঠাইছি, মাছ আমাদের পচে গেছে সম্পূর্ণ মাছ। মনপুরার একমাত্র বরফকল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করে জানায়, সামর্থ্য থাকা সত্ত্বেও বিদ্যুতের অভাবে বরফ পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। গরম মৌসুমে অনেকই চাহিদা আছে, কিন্তু আমি তা পূরণ করতে পারি না বিদ্যুতের অভাবে, যেহেতু আমি বিদ্যুৎ পাইনি। বরফ সংকট সমাধানে মৎস্য বিভাগের কিছু করণীয় নেই জানিয়ে জেলার এ কর্মকর্তা লোকসান এড়াতে লবণ দিয়ে ইলিশ সংরক্ষণের পরামর্শ দেন। নোনা ইলিশ তৈরি করতে পারে এইটা থেকে তারা উত্তরণের জন্য। তবে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর থেকে আসলে সরাসরি এরকম কোনো আমরা হয়তো টেকনিক্যাল পরামর্শ দিতে পারি। মনপুরা থেকে প্রতিদিন প্রায় 13 লাখ ইলিশ ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। শুধু বরফের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সময় সংবাদ, ভোলা। পরিবেশ রক্ষায় সবুজ ত্রিশাল গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হচ্ছে গাছের চারা। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। হোসেন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। গত 1 মাস ধরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় এক উৎসবের আমেজ। বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি একটি গাছের চারা পেয়েছি, আরো আমি বাজার থেকে অনেকগুলো গাছ কিনে আরো লাগাবার চেষ্টা করবো, পরিবেশকে আরো সুন্দর রাখার চেষ্টা করবো। খুব ভালো লাগছে, এটা আমাদের বাড়ির কাছে নিয়ে ভালো করে রোপণ করে খুব যত্ন করে রাখবো। আমি এটা কাঁঠাল গাছের চারা পেয়েছি, এটা আমি বাড়িতে নিয়ে লাগাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি প্রতিটি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। এখানে প্রায় 8000-এর মতো চারা বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের এই প্রোগ্রামটি এর পরবর্তীতেও চলতে থাকবে এবং আমাদের উদ্দেশ্য আরো লক্ষ্য রয়েছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে একটি করে ফলজ বাগান করে দিব। 10 বছর পর এই সারা ত্রিশালে দেখা যাবে যে সবুজের একটা সমারোহ ঘটবে। সেই লক্ষ্যে পরিষদ থেকে আমরা যত ধরনের সহযোগিতা তাদেরকে দিতে হয় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবুজ ত্রিশাল কর্মসূচির মাধ্যমে ত্রিশাল উপজেলার 210টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,10,000 শিক্ষার্থীকে বিনামূল্যে গাছের চারা দেয়া হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষের পথে। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। অবশ্য পুলিশ ও র্যাব জানিয়েছে, উৎসব উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহমুদুন নবীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিভাগে পূজার সকল প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। পূজা মণ্ডপগুলো আকর্ষণীয় করতে ব্যস্ত তারা। তবে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় উদ্বিগ্ন অনেকেই। তাই পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা। আমরা বরিশালের সকল মানুষের সহযোগিতা কামনা করি। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে পূজা নির্বিঘ্নে করা যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরাও 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এদিকে পূজার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ও র্যাব।
আমরা পুলিশের সাথে আনসার, সংযুক্ত আনসার এবং র্যাব এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি আমরা সদা সচেতন আছি। দুর্গাপূজার আগে থেকে আমরা চেকপোস্ট এবং টহলের মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করব। সকলে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করতে পারে সেটি আমরা নিশ্চিত করব। এবার বরিশাল মহানগরে পূজার মণ্ডপের সংখ্যা 35টি ও জেলায় 570টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হল 9/11 বিল জাস্টা। বুধবার বিলটি পাশের পক্ষে সিনেটে 97টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে মাত্র একটি। হাউস অব রিপ্রেজেন্টেটিভে 348 থেকে 77 ভোটে বিলটি পাশ হয়। ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে কোনো দেশের নাগরিক সন্ত্রাসী হামলা চালালে সে দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিনিরা। বিলটি পাশ হওয়ায় টুইন টাওয়ার হামলায় নিহতদের স্বজনরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবেন। যদিও বারাক ওবামা বলেছেন বিলটি পাশ করে মার্কিন আইন প্রণেতারা একটি বড় ভুল করেছেন। বিতর্কিত বিল জাস্টা পাশের জন্য বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে আয়োজিত ভোটাভুটিতে বিলটির পক্ষে সিনেটে 97টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে একটি। আর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলের পক্ষে ভোট পড়ে 348টি, বিপক্ষে ভোট দেন 77 জন। জাস্টা বা জাস্টিস এগেইনস্ট স্পন্সর অফ টেরোরিজম অ্যাক্ট পাশের ফলে 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় স্বজনহারা বা ক্ষতিগ্রস্তদের জন্য সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার পথ খুলে গেল। স্বজনহারারা কখনোই তাদের প্রিয়জনকে ফিরে পাবে না। ন্যায় বিচার তাদের প্রাপ্য। আর তাছাড়া সৌদি আরবের সরকার ও বেশ কিছু সংস্থার বিরুদ্ধে টুইন টাওয়ার হামলায় জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। এখন সময় এসেছে আদালতে তা পেশ করার। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে গেল বছর বিলটি উত্থাপন করা হয়। সেখানে পাশ হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে ভেটো দেন। তার ভেটো বাতিল করতেই কংগ্রেসে ওঠানো হয় জাস্টা। এই বিলের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শুধু সৌদি আরবই নয়, বিশ্বের যে কোনো দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে হামলার সাথে জড়িত থাকলে সে দেশের বিরুদ্ধে মামলা করতে পারবেন মার্কিনিরা। ভেটো দেওয়ার পক্ষে ওবামার বক্তব্য ছিল এর ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই রকমের পাল্টা ব্যবস্থা নিতে পারবে অন্য দেশগুলো। তবে টেক্সাসের সিনেটর জন কর্নিন বলছেন এই আইন শুধু সেসব দেশের জন্য যারা যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় মদদ দেবে। ভেটো দেওয়ার পক্ষে বারাক ওবামার যুক্তি আমি শুনেছি, কিন্তু আমি বলবো ভীত বা আতঙ্কিত হওয়ার কিছু এখানে নেই। বিলটি আমাদের নিরাপত্তার জন্যই। কোনো মিত্র দেশ যদি আমাদের দেশে সন্ত্রাসী হামলা চালায় তাহলে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রথম থেকেই সৌদি আরব এই বিলের বিরোধিতা করছিল। বারবার দেশটির পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল যেন বিলটি পাশ না করা হয়। এমনকি এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। বিল পাশ হওয়ার পরও এর কড়া সমালোচনা করেছে সৌদি সরকার। 2001 সালে টুইন টাওয়ারে হামলাকারীদের 19 জনের মধ্যে 15 জনই ছিলেন সৌদি নাগরিক। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ক্রিকেট, ফুটবলের মতো হকিতেও তারা চিরপ্রতিদ্বন্দ্বী। তাই অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের দ্বিতীয় সেমিফাইনালে ছড়াচ্ছে ভিন্ন উত্তেজনা। কারণ দুই দলই জিততে মরিয়া। মর্যাদার এই লড়াইটি ঢাকার ও মৌলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে বিকেল 3টায়। হোক সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকি, হোক সেটা জাতীয় কিংবা বয়স ভিত্তিক পর্যায়ে, ভারত পাকিস্তান খেলা মানেই বাড়তি উত্তেজনা। আর এবার সেই উত্তেজনার পালের হাওয়াটা একটু বেশি, কারণ উরি হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই ম্যাচকে নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারত ইতোমধ্যে নিজেদের গুছিয়ে নিয়েছে দারুণভাবে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নীলাম সন্দীপ। তবে এই ম্যাচকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই ভারতের। জানালেন স্বাভাবিক খেলা খেলেই হারাতে চান পাকিস্তানকে। এটা বললে অস্বীকার করা হবে যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা মোটেও উত্তেজিত নই। তবে আপাতত আমরা খেলাটা নিয়েই ভাবছি। 110 কোটি ভারতীয় আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের খুশি করা আমাদের দায়িত্ব। It's not on the other activities. Definitely it's a challenge for us as পাকিস্তান से मैच है तो আমরা সিরিয়াস करेंगे। পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ হতে যাচ্ছে। জয় দিয়ে তা স্মরণীয় করে রাখতে চাই। প্রিপেয়ার हैं तो अच्छा से खेलेंगे, जीतेंगे। বিপরীত চিত্র পাকিস্তান শিবিরে। ম্যাচের আগের দিন অনুশীলন না করে হোটেলে কাটিয়েছে তারা। ভারত শক্ত প্রতিপক্ষ হলেও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না আসরের সাবেক চ্যাম্পিয়নরা। আপনি যখন ভারতের বিপক্ষে খেলতে নামবেন তখন স্পষ্টই আলাদা একটা রোমাঞ্চ অনুভব করবেন।
তবে এটুকু বলতে পারি আমাদের দলটা দারুণ এবং সংঘবদ্ধ। ছেলেরা মাঠে তাদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। ছেলেদের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে। আশা করি সবাই একটা জমজমাট ম্যাচ দেখতে পাবে। ইনশাআল্লাহ রেজাল্ট চেঞ্জ होगा। इंशाल्लाह इस चीज को प्रूव देंगे कि हम जो মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদের মদতদাতা উস্কানি দাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বাংলাদেশি হত্যার নিন্দা। 4 বছরেও রামু বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনার বিচার শেষ হয়নি। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। খাদ্যাভ্যাস সহ নানা কারণে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগীর সংখ্যা। ঝুঁকিতে অন্তত 20% মানুষ। প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে ভয়াবহ জট। জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আমদানি রফতানিতে স্থবিরতা। এবং ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হল 9/11 বিল। যুক্তরাষ্ট্রে কোনো দেশের নাগরিক হামলা চালালে মামলা করা যাবে সে দেশের বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।